প্রবীণ কবি সুকান্ত ভট্টাচার্যর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এদিন বেহালার সপ্তপেছির আসরে বাংলা কবিতা আর্কাইভের উদ্যোগে আয়োজিত হলো এক সুন্দর সুকান্ত সন্ধ্যার। এই সন্ধ্যায় আগত অতিথিদের সম্বর্ধনা প্রদান করা হয়। এই সন্ধ্যা উদযাপিত হয় কবি সুকান্ত ভট্টাচার্যের গান, নাচ এবং কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে। এই সন্ধ্যায় উপস্থিত ছিলেন অধ্যাপক সত্যপ্রিয় মুখোপাধ্যায়, ডক্টর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক রামপ্রসাদ দে, আধিকারিক গোর্কি সদন গৌতম ঘোষ, কথাকার কবি চন্দন চক্রবর্তী, অধ্যাপক পার্থ চক্রবর্তী, দুলাল ভট্টাচার্য, মুখ্য জীবন বীমার উপদেষ্টা রাজীব ঠাকুর, সপ্তপেছি আসরের সম্পাদক জয়দেব বারুই, কবি নমিতা চৌধুরী। একই সঙ্গে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চালনার জন্য উপস্থিত ছিলেন বাংলা কবিতা আর্কাইভের সম্পাদক ঋত্বিক ঠাকুর, সভাপতি দেবাশিস মজুমদার সহ অন্যান্য সদস্যরাও। যার জীবন সেই সময়ের মধ্যে তিনি ছন্দকে করায়ত্ত করে তিনি কবিতা লিখে গেছেন। আমি বলবো, প্রকৃতপক্ষে আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, ওদের সঙ্গে এসেছি। অতএব আপনারাও আমার কাছে খুবই শ্রদ্ধেয়, এবং আপনারা না থাকলে আমার এই বক্তৃতাটাই মাটি হয়ে যাবে, যেহেতু আছেন মাটি হবে না। প্রথমেই আমি একটা সংকোচের কথা বলি। আমার কপাল এমন, আমি কোনোখানে গেলে হয় আমায় প্রথমে নয় শেষে দেওয়া হয়, দুটোই খুব কঠিন। শেষে খুব কঠিন, কারণ সব বলা হয়ে যায়, তারপরে কি বলবো সেটা বার করা কঠিন হয়। আর প্রথমটা কঠিন যে তখনও সবার ঘুম ভাঙে না, মানে সভাটার ঘুম ভাঙিয়ে সভাটাকে দাঁড় করিয়ে দেওয়ার দায়িত্ব মানে প্রকৃতপক্ষে আমার ঘাড়ে অদৃশ্যভাবে দেওয়া হয়েছে। এটা খুব গুরু দায়িত্ব, এতটা দায়িত্ব আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। তবুও আপনাদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে আপনারা আমার কথা শুনবেন এবং আমার এখানে আসাটা ব্যর্থ হবে না। একটু আগেই পূর্ববর্তী বক্তা বললেন যে সুকান্তর প্রকৃত মূল্যায়ন হয়নি। আমি বলবো তার সঙ্গে আমি একমত নই। সুকান্ত এমন একজন কবি যিনি মাত্র 21 বা 21টাই বেশি চালু বছর বয়সে চলে যাওয়া সত্ত্বেও তাঁর যেভাবে মূল্যায়ন হয়েছে, পাঠকরা তাকে যেভাবে মূল্যায়িত করেছে, এটা আমাদের বাংলা সাহিত্যে একটা বিস্ময়কর উদাহরণ। 5 পুরুষ বলা হয়: সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী। এদের যে নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য কি ভয়ঙ্কর মেহনত করতে হয়েছিল, তা একজন গবেষক হিসেবে, কারণ আমার এ বিষয়ে গবেষণা গ্রন্থ আছে, আমি জানি সুকান্তকে এগুলো কিছু করতে হয়নি। কেন করতে হয়নি? সুকান্ত অন্যরকম হয়েই কবিতা লেখা শুরু করেছিলেন। চামড়ায় একজন বড় কবি কোথায় বড় জানেন? দেখবেন অনেকের এই লাইনটা সুকান্ত রেখা জানেন না, কিন্তু পংক্তিগুলো জানেন। বাঘের বিক্রম সম মাঘের হিমানি, ভারতচন্দ্রের জানেন না, এই লাইনটা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, এবং দেখবেন পুঁজিয়ার প্রবঞ্চনা বাণিজ্যের মূল, যেমন কবির নাম আমি ভুলে গেছি, কিন্তু লাইনটা দেখুন মনে রয়েছে। এটা কিন্তু ভারতচন্দ্রের লাইন নয়, আমি বারবার জানি আর বারবার ভুলে যাই। তাহলে একজন কবি যার নাম না জেনেও পংক্তি বললে পংক্তিগুলো আপনাদের পরিচিত মনে হচ্ছে, তার মানে বুঝতে পারছেন সুকান্ত প্রকৃতপক্ষে আর বইয়ের পাতার কবি হিসেবে নেই, আপনাদের রক্তে মাংসে অস্তিত্বে মিশে রয়েছেন। সুকান্ত যে পংক্তি আমি বলি না কেন, দেখবেন আপনাদের চেনা পড়বে এবং আপনারা তখন বোর হবেন যে কি মুশকিল, এগুলো তো আমরা জানি, এর সম্পর্কে এখানে কি উনি বক্তৃতা দিতে এসছেন। তা এটা একটা খুব সার্থক কবির লক্ষণ, খুব বড় কবির লক্ষণ। এটা আমি সুকান্তকে মনে করি। এবং মিঠে করা সম্পর্কে বলছি, দেখুন মিঠে করা সুকুমার রায় আবোল তাবোল একটা বিখ্যাত, মানে মাইলস্টোন, তো মানে এটা একটা ননসেন্স রাইম, যেটাকে বলা হয় খেয়াল রসের কবিতা। এটা বিদেশ থেকেই এসছে। সুকুমার রায়ের হাতে সেটা ভীষণ পরিপুষ্টি লাভ করেছে। কিন্তু সুকান্ত মিঠে করায় যে সমস্ত ছড়া লিখছেন বা পদ্য লিখছেন,
সেগুলো কিন্তু ওরকম বিদেশি ননসেন্স রাইম নয়। প্রত্যেকটা লেখার মধ্যে তার সামাজিক দায়বদ্ধতা, তার শুভ বোধ, তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, তার মানবিক সংকীর্ণতা, এই সমস্ত কিছুকে আঘাত করবার ব্যাপারটা কিন্তু তিনি আনছেন, অথচ তার মেজাজটা অনেকটা ছড়ার ভঙ্গিতে যাচ্ছে। এটা বাংলা সাহিত্যের একটা অত্যন্ত উল্লেখযোগ্য বই। যে উনি যদি বলে থাকেন, আমার পূর্ববর্তী বক্তা, যে সুকান্তর মূল্যায়ন হয়নি, তাহলে এই অর্থে কিছু কিছু হয়তো হয়নি। মানে মিঠে করাটা আরেকটু মন দিয়ে আমাদের পড়া উচিত ছিল। সুকান্তর চিঠিপত্র তো অনেক আছে, যেটুকুই আরেকটু মন দিয়ে পড়ে আরেকটু বিচার করে তাকে আরেকটু সম্মান দেওয়া উচিত ছিল। কর্কী সদনের কর্মী তো বটে, কিন্তু সেই হিসেবে আজকে নই এখানে। সুকান্ত তার ছাত্র জীবনে যে সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন অনেক পরে, কারণ সুকান্তর চলে যাবার 2 বছর পরে আমার জন্ম। ঘটনাচক্রে সেই ছাত্র সংগঠনের সঙ্গে আমি জড়িত ছিলাম, তার নাম ছাত্র ফেডারেশন। ছোটবেলা থেকেই সুকান্ত সম্পর্কে নানান কথা শুনতে শুনতে বড় হয়ে ওঠা। সামনে দিয়ে যাবেন না, সামনে দিয়ে যাবেন না। দেখি দেশে অন্য নেই তো কারো, অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি দেশে অন্য নেই তো কারো। অবাক পৃথিবী অবাক জীবার দেখি দেশে মৃত্যুরি কারবার। অবাক পৃথিবী অবাক জীবার দেখি দেশে মৃত্যুরি কারবার। বুধবার 30শে বৈশাখ 1354, 14ই মে 1947। কিশোর কবি সুকান্ত। সুকান্ত সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই মনে পড়ে তার ছেলেবেলার কথা। ছোট্ট একটি ছেলে, পাড়ায় এলো বেলেঘাটায়, বড় মুখচোরা, প্রায় কারুর সঙ্গেই কথা বলে না, কেবল পড়ে আর পড়ে। স্কুলের পড়া নয়, পড়ে দেশ বিদেশের কথা, গল্পের বই, যে কোনো নতুন পত্রিকা ও ম্যাগাজিন, আর রবীন্দ্রনাথের কবিতা বা বই পেলে তো কথাই নেই। আলাপ ছিল বরাবরই অনেক দিন থেকে, কিন্তু পরিচয় হলো বেলেঘাটার দেশবন্ধু স্কুলে একদিন ধর্মঘট করতে গিয়ে। স্কুলে আমরা কয়েকজন পিকেট করছি, হঠাৎ সুকান্ত বইপত্র নিয়ে স্কুল থেকে বেরিয়ে এসে আমাকে সোজা প্রশ্ন করলো, আচ্ছা ঋষিদা, ধর্মঘট করে কি হবে? তার এই কথার জবাব দিতে দিতে তাকে ভালো করে চিনলাম। এও জানতে পারলাম যে সে কবিতার একজন সত্যিকারের ভক্ত, নিজেও লিখতে আরম্ভ করেছে। সুকান্তের সঙ্গে তার বাড়ি গেলাম। ও নিজের কবিতার খাতা কিছুতেই দেখাতে চায় না। অনেক করে তবে দেখতে পেলাম ওর কবিতার খাতাখানায় ওর কবিতাগুলো প্রায় সবই লেখা প্রকৃতিকে বন্দনা করে। আমার দেশের ছবি, আমার দেশের গাছপালা, পাখি, নদী, মাঠ ঘাট, পুকুরকে কেন্দ্র করেই লেখা। আমি কবি নই, তবু কিন্তু সুকান্তের ওই ছোট্ট হাতের কবিতাকে অকুণ্ঠ প্রশংসা করলাম ওকে উৎসাহ দেবার জন্য। আমি তখন সবেমাত্র কমিউনিস্ট নীতি একটু করে বুঝতে পারি। আমার এই বিদ্যে দিয়েই সুকান্তকে বোঝাতে লাগলাম, আলোচনা করতে লাগলাম। বেলেঘাটায় পাড়ায় কমিউনিস্ট পার্টির তখন একটি ছোট্ট সেল, আমরা মাত্র 5-6 জন কর্মী। সুকান্তের পরিচয় পেলাম আস্তে আস্তে আমরা সকলেই। আমরা সুকান্তকে ছাত্র আন্দোলন গড়ে তোলবার জন্যে বললাম। সুকান্ত অত্যন্ত আগ্রহের সঙ্গে তার নিজের স্কুল দেশবন্ধু স্কুলে ছাত্র আন্দোলন করতে শুরু করল। অল্প কয়েকদিনের মধ্যেই
স্কুলের সমস্ত ছাত্র এবং শিক্ষকদেরও সুকান্ত ছাত্র আন্দোলনের ভিতর টেনে নিয়ে এলো কীভাবে যেন। স্কুলের ছাত্রদের নিকট সুকান্ত ছিল অত্যন্ত প্রিয়, শিক্ষকদের কাছে ছিল একটা বিস্ময়। এতটুকু ছেলের হাতে জন্মলাভ করে এমন সুন্দর কবিতা। শিক্ষকেরা তাই বিস্ময় বোধ করেন, গর্ব। ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে এবং স্থানীয় কমিউনিস্ট কর্মীদের সঙ্গে আলোচনা করে সুকান্ত কমিউনিস্ট নীতিকে ভালোবাসল। অল্প দিনের মধ্যেই পার্টি সভ্যপদ লাভ করল। তখন থেকেই সুকান্ত অক্লান্ত কর্মী। কমিউনিস্ট পার্টির প্রত্যেকটি কাজে তার অসীম উৎসাহ, আগ্রহ আর উদ্দীপনায় প্রাণপণে সুকান্ত মার্ক্সীয় নীতি নিয়ে লড়াই করে প্রতিক্রিয়াশীলদের সঙ্গে। রাজনীতি চর্চায় সুকান্ত আর সেই আগেকার মুখচোরা ছেলেটি নয়। বিরোধী পক্ষের প্রত্যেকটি যুক্তিকে সে এখন খণ্ডন করে তার মার্ক্সীয় যুক্তি দিয়ে। ঠিক এই সময় থেকেই সুকান্তর কবিতার মোড় ঘুরে যায়। এখন আর সুকান্ত শুধুমাত্র দেশের গাছপালাই দেখতে পায় না, দেখে মানুষ, দেখে বাস্তব সত্য। তাই সুকান্তর কবিতাও বাস্তব সত্যকে ভিত্তি করে মানুষের জয়গানে নতুন জন্ম লাভ করল। সুকান্তের কবিতা আর কেবলমাত্র প্রাকৃতিক কবিতায় নয়, সুকান্তর কবিতা সুন্দর এবং সৌন্দর্যের পূজারীও। আমরা জোর করে সুকান্তের সম্ভবত প্রথম কবিতা পাঠিয়ে দিলাম অরণিতে। প্রশংসায় ভরপুর হয়ে সুকান্তের প্রথম আস্কিং চিহ্নের ভেতরে কবিতা প্রকাশ পেল অরণিতে। বাংলাদেশের প্রগতি লেখক ও শিল্পী সংঘের নজর পড়ল সুকান্তের কবিতার উপর। সুকান্ত এলো প্রগতি লেখক ও শিল্পী সংঘে। তারপর থেকেই সুকান্ত বিরামহীন আন্দোলন চালিয়ে গেছে এই প্রগতি লেখক ও শিল্পী সংঘের সভ্য হয়ে। যেটা আমরা দেখতে পাই যে রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা, এই জিনিসটা আমার একটু আপত্তি আছে। তিনজনই স্ব স্ব ক্ষেত্রে মহিয়ান, সুতরাং তাদের আলাদাভাবে স্মরণ করাটা, বিশেষ করে আজকে যেমন আমরা দেখছি সুকান্ত ভট্টাচার্যকে নিয়েই শুধু আমরা আলোচনা করব, তার প্রতি শ্রদ্ধা জানাবো, তাকে নিয়ে আলোচনা করব, তার কবিতা গান ইত্যাদি দিয়ে, এটা আমাকে ভীষণভাবে টেনেছে যে তিনি তিনজনের একজন নন, তিনি একজন। যাই হোক, আমার জ্ঞান অতি অল্প, আপনারা অনেকটাই জানেন। তা আমার এক বন্ধু এখানে আছেন, তার অনুরোধে আমি আমার নিজের লেখা দুটো ছোট্ট কবিতা আপনাদের কাছে জানাবো। এবং এই কবিতাটা বলে রাখি, এটা সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি অনুসরণেই লেখা। মানে আমার লেখার ভেতরে তা আপনারা তার ভাবধারা বা চিন্তাধারার কিছুটা অনুসরণ অবশ্যই লক্ষ্য করবেন, তাই নিজে থেকেই বললাম। মুখস্থ নেই, অবশ্যই তাই দেখে বলতে হচ্ছে। কবিতাটার নাম খুরি। আমি একটা চায়ের ভাঙা খুরি পড়ে আছি চায়ের দোকানের পাশে। চুমুক দিয়ে আমার বুকের রক্তটুকু শুষে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছ আমায় তোমরা। নিষ্ফল ক্রন্দন করে মনের দুঃখ জানাবার সময় আজ নয়। আজ এসেছে প্রতিশোধ দেবার পালা। বিষ ঢুকিয়ে দিলাম আমি গরিব চা দোকানির মনে। বারবার খড়ি কেনার পয়সা বাঁচানোর মানুষে, তাই শুরু হলো একই আমাকে বারবার ব্যবহার। ঢুকিয়ে দিতে লাগলাম আমি সুস্থ তোমাদের বুকে কুষ্ঠ কিংবা টাইফয়েড, কলেরা কিংবা ক্ষয়ের বীজ। তাই তো আমার পরম আনন্দ ক্রন্দন নয়, আজ আমি অট্টহাস্য হাসব, জয়ের অট্টহাস্য। যারা রয়েছেন সামনে সবাই আমার পরিচিত, আর এখানে যারা এসছেন নমস্কার তাদের প্রধান ছিল। সুকান্ত সম্বন্ধে একটা কথাই শুধু বলবো, যেটা আমার মনে হয় যে বর্তমান প্রজন্মের বর্তমানে ক্লাস 8-9-এ পড়া ছেড়ে সুকান্ত সম্বন্ধে কি ধারণা, সেইটা আমরা কেউ বোধহয় কাজ করিনি, করা সম্ভব নয়। যেহেতু আমার একটি না আমার যমজ নাতি আছে, তো তাকে পড়াতে গিয়ে আমার তো খুব বিটার এক্সপিরিয়েন্স হয়েছে। পড়াতে গেলেই পালিয়ে যায়, বাথরুমে যাওয়ার নাম করে বসে থাকে ইত্যাদি হাজার একটা প্রশ্ন। হ্যাঁ, বিদ্যাসাগর কেন এলো, আমাদের এসে সব সর্বনাশ করে দিল। আমরা কেন, তোমাদের আবার কি সর্বনাশ করলো? না, সর্বনাশ বলতে এই দেখো দাদাই, হ্যাঁ
এতগুলো ন রাখার কি দরকার, দন্তন্য মূর্ধন্য এতগুলো স রাখার কি দরকার? হ্যাঁ, তারপরে র, শূন্য র, শূন্য র, এটা সর্বনাশ নয়? আমাদের এত বাংলা বানান ভুল হয়, তো আমি কি করব? সেই জন্য বাংলা পড়তে চাই না, জানো তো। না ভালো, যাই হোক, একদিন পড়াতে এসে ওই মাঝে মাঝে দেখিয়ে দিতাম আর কি, পরীক্ষা লাগে, এসে ওই ছাড়পত্র ক্লাস 8-এ পড়ে, তো আমি বললাম কবিতাটা পড়ে হ্যান্ড, আমি এত অবাক হয়ে গেলাম যে আমি যা জানি না এই কবিতার মধ্যে দিয়ে সুকান্তকে ওরা কি সুন্দর বুঝে গেল এবং আমাকে বুঝিয়ে দিল। আমি তখনই বুঝলাম এবারে যে সুকান্ত কত বড় কবি ছিলেন, তার কবিতা লেখা থাকতে পারে। এটাই আমি বললাম সুকান্ত সম্বন্ধে। আমি ঋত্বিক আর অনেক অনেক কষ্ট করে এই কবিতা আর্কাইভটাকে আমরা রীতিমতো লড়াই দাঙ্গা করে ওই জায়গাটায় ঘরটা পেয়ে আমরা একটা ছোট আস্তানা করে কি বলবো কবিতার ঘর বানালাম। সেখানে এখন কবিতা পড়া হয়, কবিতা নিয়ে চর্চা হয়, ভালো লাগে। আর এখন আমার মুশকিলটা কি, এই কোভিডের পর থেকে একটু রেস্ট্রিকশন করেছে বাড়িতে। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার কেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার কেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উদ্দাম কলরব, শুনেছ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উদ্দাম কলরব, শুনেছ। নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পথ, প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্রত। তাদের দলের পিছনে আমিও আছি, তাদের দলের পিছনে আমিও আছি। তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে। বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। এটা একদম বাস্তব যে বাংলা কবিতা আর্কাইভ খুব নীরবে 18 বছর পার করলো এই অঞ্চলে, এবং আমরা এই ধরনের কাজ করার চেষ্টা করি এবং করতে ভালোবাসি। এটা সুকান্ত জন্ম শতবর্ষ, কবি সুকান্ত। কবি সুকান্ত এমন একটা নাম, আমার মনে হয় কবি সুকান্তর নাম কবি কিনা না জেনেও একজন মানুষ সুকান্তর সাথে তার একেবারে শৈশব থেকে পরিচিত হয়ে যায়। দেখুন, লক্ষ্য করে সুকান্ত সরণি, সুকান্ত পল্লী, এবং সুকান্ত সেতু, এমনকি মেট্রো স্টেশন, তারও সুকান্ত। আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন কবি সুকান্ত মণ্ডল, সত্যদার আর আমার মাঝখানে। এই কবি সুকান্ত এর নাম কেন সুকান্ত হলো আমি ভেবে দেখেছি। এরকম যারা মেহনতি মানুষ, যারা পরিশ্রমী মানুষ, বাংলা কথা খেটে খাওয়া মানুষ, তাদের নাম সুকান্ত হয়। তাই সুকান্ত একটা আশ্চর্যজনকভাবে বাঙালির সাথে, বাঙালির হৃদয়ের সাথে সম্পর্ক জড়িয়ে গেছেন। কবিতা কী লিখেছেন, কবিতা তো অবশ্যই লিখেছি, কিন্তু একদম ছোটোবেলায় আমি যখন দেখলাম সুকান্তর একটা বিরাট মূর্তি,
তখন তো সুকান্তর কবিতাকেই জানতাম না। এই ভাবনাগুলো আমাদের মধ্যে কাজ করেছে যে একজন কবি রবীন্দ্রনাথের মতন, নজরুলের মতন, ভেবে দেখো তো রবীন্দ্র, নজরুল, সুকান্ত, এই তিনটে নাম, জীবনানন্দ অনেক পরে, তাও আমার জীবনানন্দের খুব কম স্ট্যাচু আমি দেখেছি পশ্চিমবঙ্গে। খুব কম রাস্তায় জীবনানন্দ সরণি আছে জীবনানন্দ সেতুও আছে একটা ওই যাদবপুর থানার ওখানে, কিন্তু সুকান্ত ছড়াছড়ি রবীন্দ্রনাথ নজরুলের পরেই। অথচ সেই মানুষটাকে নিয়ে আমাদের এই বেহালা অঞ্চলে, আমি জানি, আমার জানা নেই, আমি কিন্তু সচেতনভাবে কাজ করছি বাংলা কবিতা আর্কাইভের একজন কর্মী সৈনিক, কোনো কাজ হয়নি। এইটা আমাদের ভাবনায় এলো যে সুকান্তর কবিতা, সুকান্তর যে সাহিত্য, সেটাকেও নিয়ে আমাদের চর্চার প্রয়োজন আছে। আজকে সেই চর্চার জায়গাটাই আমাদের যারা প্রিয় মানুষ, সত্যপ্রিয়দা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষের মতন মানুষেরা, তারা এসে উস্কে দিয়ে গেলেন যে সুকান্ত একটা বিষয়, সুকান্ত বাংলা সাহিত্যের একটা অঙ্গ, অবিচ্ছিন্ন অংশ, তার চর্চার প্রয়োজন আছে। একজন কবি হিসেবে, একজন সাহিত্যপ্রেমী হিসেবে এটা ভীষণ জরুরি। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত নেওয়া, আজকে এটা চলছে। এই অঞ্চলের সমস্ত মানুষকে আমরা জড়িয়ে নিয়েছি সংস্কৃতির মঞ্চে, এখন অনুষ্ঠান চলছে, আপনারাও এসেছেন, এরা ধন্যবাদ না দিয়ে পারবো না। আমি দেখেছি যে আমাদের বাংলা কবিতা আর্কাইভের যে কোনো অনুষ্ঠানে নিউজ বাংলা আসে, আপনি চলে আসেন, এটা আমাদের পরম সৌভাগ্যের। আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। বাংলা কবিতা আর্কাইভের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। আমি, ঋত্বিক, দেবাশিস, এরা তিনজনে মিলে একসময় শুরু করেছিলাম। এখন যে ঘরটা আমরা পেয়েছি সেটাও একজনের ভালোবাসার, বদান্যতার দান। আমরা একসময় রাস্তায় কবিতা পাঠ করছি, তখন উনি বললেন, কি ব্যাপার এখানে তোমরা সব বৃষ্টির মধ্যে? না, আমরা সব কবি, আমাদের কোনো ঘর নেই। তা উনি পরে আমাদের ওটা করে দিয়েছিলেন। সেইখানে আমাদের এখন কবিতা ঘর বানিয়েছি, আর্কাইভ বানিয়েছি, এবং কবিতা চর্চা চলে। এবং আমি অনেক দীর্ঘদিনই ওইখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট ছিলাম। আমরা বইমেলাও করেছি। এখন একটু দূরে চলে গেছি, ঠিক আসা হয় না। কিন্তু আজকে ওরা 14ই ডিসেম্বর আমার জন্মদিনের আমাকে শ্রদ্ধা জানালো। এর আগেও করেছে। বইমেলার যখন হতো তখন মাঝখানে 14ই ডিসেম্বর পড়তো, ওরা খুব সারপ্রাইজিংলি আমাকে না জানিয়ে কেক টেক কেটে জন্মদিন করতো। যাই হোক, খুব খুশির দিন, ভালোর দিন। সুকান্ত সম্বন্ধে আলোচনা শুনে ঋদ্ধ হলাম। একটা কথাই বললাম শুধু, যে আজকালকার বাচ্চারা যারা ইংরেজি লেখা বা এইসব নিয়ে মোবাইল অ্যাডিকশানে ভুগছে, তা সেই আমার এক নাতিকে ছাড়পত্র পড়াতে গিয়ে সে এত সুন্দর বুঝলো এবং এত সুন্দরভাবে আমাকে বলল, আমি খুব অবাক হয়ে গেলাম। সেই জন্য আমার মনে হয় এটাই সুকান্ত যে এখনো কতখানি প্রাসঙ্গিক, এর মাধ্যমেই আমরা বুঝতে পারি। একটা কথা বলবো, সুকান্তর কবিতা যতটা পরিচিত সাধারণভাবে, কারণ এটা সুকান্তর কবিতার গুণ, খুব আবেদনপূর্ণ কবিতা, বারবার বলেছি, সুকান্তর জীবনটা কিন্তু ততটা চর্চিত হয় না তরুণদের মধ্যে। সুকান্তর জীবনটা কিন্তু মানে বিস্ময়করভাবে অনুসরণযোগ্য। কারণ সুকান্ত মাত্র 21 বছর সময় পেয়েছিলেন, তার মধ্যে উনি এত মানে সাংগঠনিক, মানে উনি একজন খুব বড় সংগঠকও ছিলেন, উনি বড় কবি ছিলেন, সংগঠকও ছিলেন। উনি বিভিন্ন রকম ক্লাবে বা মানে তার চেয়ে ছোট যারা, তাদেরকে বিভিন্নভাবে পরিচালিত করতেন। এবং সুনীল গঙ্গোপাধ্যায় একটা জায়গায় বলেছেন একটা লেখায়, যে বয়সে সুকান্ত বিভিন্ন রকম সামাজিক কাজে লিপ্ত হচ্ছেন, সমাজের উন্নতির চেষ্টা করছেন, সমস্ত মানুষকে জাগরিত করবার চেষ্টা করছেন, আমরা সেই বয়সে সেই পরিণতি লাভই করতে পারিনি। এটা আমাদের তরুণ প্রজন্ম ভাবতে দেখতে পারে যে অবহেলায় সময় পার করে দেওয়া পৃথিবীতে কিছু ব্যাপার না, কিন্তু সুকান্ত তার 21 বছর সময়টা বিভিন্নভাবে এমন কাজে লাগিয়েছিলেন কবিতার বাইরে,
যেটা অনুসরণযোগ্য। এটা আমি মনে করি যে সুকান্তর জীবনটা আরও বেশি চর্চিত হওয়া দরকার। সুকান্ত ভট্টাচার্য সম্বন্ধে নতুন করে বিশেষ কিছু বলার নেই, এবং বিশেষ করে আমার পাশে উপস্থিত বিশিষ্ট কবি সত্যপ্রভু মুখোপাধ্যায় প্রায় সবটাই বলে গেছেন। যেটা সত্যি অবাক করে যে মাত্র 21 বছর বয়সে যা জীবনাবসান ঘটে, তিনি কি করে এই অমর সৃষ্টি করে গেলেন। তিনি একটি বিশেষ ভাবধারায় বিশ্বাসী ছিলেন, সাম্যবাদী ভাবধারায়, কিন্তু তার কবিতা শুধু সাম্যবাদীরা না, আপামর জনগণ, ভারতবর্ষের সকল মানুষের কাছে প্রিয়। এটা একটা বিরাট ব্যাপার। আজও বাচ্চারা, কৈশোর এবং বড়রা তার কবিতা পাঠ করে এবং সে আনন্দ পায়। এটা একটা বিরাট ব্যাপার। এবং এত অল্প সময়ে তিনি যা রচনা করে গেছেন, সত্যি যদি তিনি আরও কয়েকটা বছর বাঁচতেন, তাহলে আমরা যেটা পেতে পারতাম তার থেকে বাঙালিরা সত্যিই বঞ্চিত হলো। আর বাংলা আর্কাইভের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সেখানে দুটো জিনিস বলার। প্রথমত, এই ধরনের আর্কাইভে আমি বিশেষ আসি না। আমার তো একটা অভিনব একটা অভিজ্ঞতা হলো, এতজন কবি একসাথে যে পাওয়া যায় এবং তারা বাংলা কবিতাকে বাঁচিয়ে রাখবার জন্য এই যে আপ্রাণ চেষ্টা করছেন, এটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এবং আরেকটা যেটা জিনিস মনে হয়, শুধু সুকান্তকে নিয়ে অনুষ্ঠান, আমরা বহু অনুষ্ঠান দেখেছি, বহু অনুষ্ঠানে আমাকে যেতেও হয়েছে, যেখানে রবীন্দ্র, নজরুল, সুকান্ত সন্ধ্যা, কিন্তু শুধু সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আজকে যে সান্ধ্যকালীন এই যে একটা সুন্দর অনুষ্ঠান হলো, এর জন্য আমি কৃতজ্ঞ এবং বাংলা আর্কাইভের কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। এই বছর শুধু নয়, প্রতি বছরই সুকান্তর জন্মবার্ষিকী উপলক্ষে বা সুকান্তকে চর্চা করা উচিত আমাদের। কারণ নবীন প্রজন্মের কাছে সুকান্তকে তুলে ধরার দায়িত্ব আমাদের প্রজন্মের মানুষের। সুকান্ত যেন কোনোদিন হারিয়ে না যান। সুকান্তকে মনে করবার, সুকান্তকে ভাবনার, সুকান্তর কবিতা নিয়ে কথা বলার, সুকান্তর অল্প বয়সে চলে যাওয়া বা থাকলে কি হতেন, আরও বেশি দিন কি হতেন না, সেগুলো বড় কথা নয়। সুকান্ত আমাদের বাংলা সাহিত্যের বা ভারতীয় সাহিত্যের এক ভিন্ন ধারার প্রতীক হিসেবে চিরকাল কবিতার জগতে, সাহিত্যের জগতে ভাস্বর হয়ে থাকবেন। আমাদের বিশ্বাস, কবিতা পাক্ষিক, কবিতা আর্কাইভ যে আলোচনা সভার আজকে আয়োজন করেছেন, যে শ্রদ্ধা নিবেদন করেছেন, তা নিঃসন্দেহে বেহালাবাসীর কাছে একটা গৌরবের বিষয়, আত্মশ্লাঘার ব্যাপার। এবং আমার মনে হয় এই ধরনের চর্চা আরও বেশি করে হওয়া উচিত, যাতে এলাকার মানুষজন জানতে পারেন বড় দুঃসময়ের ভেতর দিয়ে আমরা চলেছি। সেই সময় সুকান্ত আমাদের হাত ধরেন যদি, এবং আমরা যদি সুকান্তর হাত ধরি, তাহলে বোধহয় এই বিপর্যয়কে আমরা সামলাতে পারব। আমাদের অন্তরের অন্তঃস্থলে সুকান্তকে আমাদের স্থান দিতেই হবে। সুকান্ত আমাদের প্রাণ, সুকান্ত আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কবিতা আর্কাইভকে যারা এই ধরনের আলোচনা সভার আয়োজন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।